ব্যানার্জিকে বলতে চাই ভাঙড় কি জিনিস। অভিষেক ব্যানার্জি তখন স্কুলে যেত, যে এখন বাচ্চা আছে। আমি যে এই হিন্দু ভাই কাল রাত পড়লে রক্তদান শিবির, আর এই রক্তদান শিবির থেকে আমাদের সামনে এমন একজন প্রতিবাদী নেতা যিনি বসে আছেন। এর আগেও এনার মানে সোশ্যাল মিডিয়ায় মুখটা হচ্ছে পরিচিত। এনার নাম আমরা সকলেই শুনেছি কম বেশি, যে আলা ভাই নামে পরিচিত। ইনি একজন ভাঙড়ের সত্যি আমাদের গর্বের বিষয়, যে সময় শাসক দলের ভয় থেকে মানুষ ঘর থেকে বার হতে পারে না, কিন্তু সেই সময় শাসকের মুখে, শাসকের চোখে চোখ রেখে তিনি শাসককে প্রশ্ন করছেন, শাসকের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন, শাসকের বিরুদ্ধে কথা বলছেন, তিনি আওয়াজ তুলছেন। এই আলা ভাই, ইনি ভাঙড়ের একজন প্রতিবাদী নেতা। এই প্রতিবাদী নেতা, আমরা জানি যে এরকম প্রতিবাদী নেতা প্রত্যেক ঘরে ঘরে যে তৈরি হোক। এই প্রতিবাদী নেতা, ভাঙড়ের এই আলা ভাইয়ের মতো একজন প্রতিবাদী নেতা সমস্ত বিধানসভায় প্রয়োজন। শুধু ভাঙড় না, গোটা আমাদের রাজ্যে, পশ্চিমবাংলার বাইরে এরকম একজন নেতার প্রয়োজন এখন, যে যে কিনা শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারবে, যে লড়াই করতে পারবে, যে শাসককে প্রশ্ন করতে পারে। এরকম নেতা আমাদের সামনে আসুক, তারা প্রশ্ন করুক, চোখে চোখ রেখে লড়াই হবে, প্রশ্ন হবে। আপনারা সেই প্রতিবাদী কণ্ঠে আলা ভাই তিনি কি বক্তব্য রাখেন, সেই বক্তব্য আমি আজকের সরাসরি আপনাদেরকে শোনাবো। আপনারা সকলেই আমার গোলক মাইন্ড পেজে চোখ রাখুন বিস্তারিত জানতে। তো আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, সেলুট করি। রক্তদান শিবির আমরা এই আজকে পোলেহাট 1 নম্বর অঞ্চলের উপরে আইএসএফের ছেলেদের উপরে এই টিএমসি এই মুহূর্তে কটা দিন যা চাপ দিচ্ছে, মারধর করছে। ওখানে ক্যাম্প বসে আছে, আমাদের কিশোরাটি বলে গ্রামে একটা ক্যাম্প বসেছে, পুলিশ ওখানে আছে। খুব ভয়ঙ্করের ভিতর দিয়ে আমরা এই রক্তদান শিবিরটা করছি। তো তাতে করে শাসক দলের ভালো লাগছে না, কারণ ওদের আর যোগ্যতা নেই যে আমরা রক্তদান শিবির করে মানুষের জন্য বেঁচে থাকার মতন জায়গা তৈরি করার। ওদের আর সেরকম ক্যাপাসিটি নেই, আর আমরা করছি। ওদের খারাপ লাগছে, লজ্জিত হচ্ছে, যার কারণে ক্যাম্প বসিয়ে আমাদের ছেলেপিলের, আমাদের নেতৃত্বরা এখনো ফিল্ডে ভালোভাবে আসতে পারছে না। তাতে করে রক্তদান শিবিরটা আমরা আগামীকাল অর্থাৎ 18 তারিখ কাল অনুষ্ঠিত চলেছে। আশা করি সাকসেসফুলভাবে আমরা কাজটা সম্পন্ন করতে পারবো। তার ভিতর দিয়েও বলি, এখানে রক্তদান শিবির করছি, আইএসএফ করছে, আর টিএমসির আপনারা দেখেছেন এই রাস্তায় যে ব্যানারগুলো মেরেছে। এতে থেকে দুটো দিক ভাবা যায়। একটা দিক হলো, হয় ওরা হিংসায় করছে, খারাপ লাগছে বলে করছে, না হলে আমরা করছি ওদের আনন্দ হচ্ছে, কারণ ওদের সেই যোগ্যতা হারিয়ে ফেলেছে মানুষের কাছে। আজকে ওরা নিজেদের কাছে নিজেরা লজ্জিত। আমাদের অঞ্চলের যারা লিডার আছে টিএমসি, এদেরকে বলি, আমার যেন মনে হচ্ছে এরা সওগাতের ভয়ে এই কাজ করছে। সওগাত বলে দিচ্ছে একদম সয়লাভ করে দে, ফেস্টন মেরে, ওদের ভয়ে এই কাজ করছে। তবে এদেরকে একটু লজ্জা থাকা দরকার ছিল আমি মনে করি। রক্তদান শিবির নিয়ে তো ওদের ফিলাকের সময় কি আছে, যে ওরা এত হারে ফিলাক দেবার কারণ মানে ওই দুটো দিক বললাম, হয় ওরা আনন্দিত ভিতর থেকে হচ্ছে, না হলে সওগাতের ভয়ে এই ব্যানার মেরে সওগাতকে দেখাতে চাইছে যে আমরা আইএসএফ এখানে আছি। অঞ্চলে কেউ নেই, 2-4টে গ্রাম বুথ পিছিয়ে আছে। তো আইএসএফ যদি মনে করে যে ওদেরকে বসিয়ে দিতে পারবে, মুহূর্তের মধ্যে পারবে। কিন্তু আমাদের নেতা, আমাদের শিক্ষক, আমাদের যে সিনিয়র লিডার, এনাদের কথার চুল পরিমাণ আমরা খিলাপ করিনি। ওরা মারছে, পিঠ পেতে দিচ্ছি আমাদের নেতার কথা। আমরা রক্ত দিয়ে যেমন জান বাঁচাবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আইএসএফ চালিয়ে যাচ্ছে, এবং ওদেরকেও আমরা রক্ত দিয়ে, ওদের যদি দরকার লাগে আমাদের নেতাদের কাছে, আমাদের কাছে যোগাযোগ করলে ওদেরকেও আমরা দেব। ও সওগাত মোল্লারও যদি দরকার লাগে তাও দেবো, কারণ ওরা তো রক্ত অর্জন করতে পারছে না। রক্ত তোর মাঠে চাষ হয় না, রক্ত মানুষ দেয়, তাদের কাছে যেতেই হবে, ভালোবাসা নিতে হবে, ভালোবাসা দিতে হবে, তবে তারা কুলচিয়াতের সাথে রক্ত দেবে। কিন্তু ওদের সেই যোগ্যতা নেই। এই রক্তদান শিবির বিষয়ে ওদের সম্পর্কে আর কিছু জানতে চাই না। চাপ যে আপনাদের প্রতি দিচ্ছে, যে কিছুদিন আগে অভিষেক ব্যানার্জি তিনি যে কিছুদিন আগে যে একটা কথা বলেছিলেন
যে দক্ষিণ 24 পরগনায় 31টা সিটের ভিতরে আমার ভাঙড়টা চাই চাই, তারপর থেকে কি আপনাদের প্রতি এত অত্যাচার করা হচ্ছে? কি বলবেন ইনি? অভিষেক ব্যানার্জি এখন বাচ্চা আছে। আমি যেদিন টিএমসিতে ভোট দিয়েছিলাম, অভিষেক ব্যানার্জি তখন স্কুলে যেত। অভিষেক ব্যানার্জি জানে না যে ভাঙড় কি। অভিষেক ব্যানার্জি জানে না যে ভাঙড় কি আর কে ভাঙড়ে কারা থাকে। অভিষেক ব্যানার্জি যে উস্কানি বক্তব্য দিয়েছে, তারপরে যে লিডারগুলো এই অত্যাচার শুরু করেছে, কিন্তু ভাঙড়ের মানুষ জবাব দিয়ে দেবে 2026-এ। কারণ অভিষেক ব্যানার্জিকে বলতে চাই ভাঙড় কি জিনিস। অভিষেক ব্যানার্জিকে একটা হিন্দি চুটকি দিয়ে ওকে বোঝাবো। বড় তো বীর, সিনিয়র লিডারদের মাথায় পা দিয়ে দিদিমণি নিজের ভাইপোকে বড় জায়গায় বসিয়ে দিয়েছে। ওকে তো রাজনীতি লড়াই করে রাজনীতিতে টিএমসিতে আসতে হয়নি, লড়াই আমরা করেছিলাম। আবার আমরা লড়াই করে টিএমসিকে নিস্তে নাবুদ করে ছেড়ে দেবো। তবে অভিষেক ব্যানার্জিকে ভাঙড় সম্পর্কে কথা, ভাইজানের সম্পর্কে বড় কথা বলেছিল লোকসভার ভোটে, ও জবাব পাইনি। আমরা ভাঙড়ের বাসিন্দা, আমরা ভাঙড়বাসী যাকে চাবো তাকে নিয়ে আসবো। তাতে আমাদের রক্ত দিতে হলেও দেবো, দরকার পড়লে গাট করতে হলেও করব। কিন্তু আঘাত দিয়ে রাজনীতি আমরা করতে রাজি না, আর করবও না। অভিষেক ব্যানার্জি के बोलची, आईएसएफ को हराने के लिए ये टीएमसी को इतना दम नहीं। अरे ये आईएसएफ टीएमसी को हराएगा जरूर, किसी को जरूरत नहीं। আচ্ছা, যে হুমায়ুন কবির তিনি বলেছেন যে ভাঙড়ের নওশাদ সিদ্দিকীকে হারিয়ে দেবে, এবং পাশাপাশি যে মুসলমানদের যে দাড়ি টুপি নিয়ে মন্তব্য করেছেন, এটি আপনি কি বলবেন? আর একবার বলুন। হুমায়ুন কবির যে নওশাদ সিদ্দিকীকে ভাঙড় থেকে হারিয়ে দেওয়ার মন্তব্য করেছেন, এবং পাশাপাশি মুসলমানদের যে দাড়ি টুপি নিয়ে উনি মন্তব্য করেছেন, এ নিয়ে আপনি কি বলবেন? কোথায় কাশ্মীরি রুল আর কোথায় বগলে চুল। হুমায়ুন কবির ও কোনো রাজনীতিবিদ বলে মনে হয়? আপনাদের মনে হয়? আপনাদের মনে হয়? হুমায়ুন কবির কার সাথে সংসার করিনি? বিজেপির সাথে পর্যন্ত সংসার করেছে, আপনারা জানেন। কংগ্রেসের সাথে করেছে, টিএমসির সাথে করেছে। ও এমন একটা মানুষ, মানুষের আবেগ নিয়ে এখন ছিনিমিনি খেলছে। ও বাবরি মসজিদ ঘোষণা করেছে, মানুষ আবেগে বাবরি মসজিদের দিকে মন দিয়েছে যে হোক বাংলার মানুষ। কিন্তু এখানে আপনাদের ভাবতে হবে, হুমায়ুন কবির মুসলমানদের নিয়ে খেলা করার মানে পুরো বোকা বানাবার একটা সুব্যবস্থা করেছে। দিদিমণিকে সুযোগ করে দিচ্ছে আর বিজেপিকে ও দল ঘোষণা করেছে। ওর যোগ্যতা আছে? ও ভাঙড়ের কথা বলে? ওর কোনো যোগ্যতা নাই। আমি ওকে সম্মান দিয়ে কথা বলবো না, কারণ মুসলমানের আবেগ নিয়ে খেলা করছে ও। ওর অত যদি টিএমসির ওপরে রাগ হবে, ও যখন কংগ্রেসের হাত ধরেছিল তারপর মানুষ একটু চিনেছে ওকে। ও যখন সিপিএম এর হাত ধরেছিল তখন মানুষ একটু ওকে চিনেছে। তারপর টিএমসির হাত ধরেছিল তখন ওকে চিনেছে মানুষ। ও এখন নিজে আরো চেনাতে চাইছে মুসলমানের আবেগকে নিয়ে, মুসলমানকে শেষ করবে বলে। ও যদি ওই রকম কারোর সাথে যেত ও সম্মান পেত। আমি তো জীবনে ওই যে বাবরি মসজিদ হচ্ছে, হ্যাঁ হচ্ছে, ধর্মীয় জন্য খুশি, কিন্তু ওর যে ব্যবহার, ওর যে ভিতরের যে একটা গন্ধ এরাদা আছে, ওই গন্ধ এরাদা মানুষ মেহসুস করছে না, বুঝতে পারছে না, বোঝারও চেষ্টাও করে না। আশা করি বাংলার মানুষের কাছে অনুরোধ করব, আপনারা ভাববেন 26-এর ভোট বহুত ভয়ঙ্কর দিন আসছে, বহুত ভয়ঙ্কর দিন আসছে। আমি একটা সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বাংলার মানুষের কাছে পৌঁছে দেবেন এই কথাগুলো। অনুরোধ আপনাদেরও থাকলো, কারণ এই যে খেলা শুরু করেছে এই এসআইয়ের নিয়ে, এই যে খেলা, এসব গভীরতভাবে চাল বিজেপির হাতে দিদি তুলে দেবে এই রাজ্য, পুরো পরিকল্পনা ছক। তাহলে বিস্তারিত একটু বলি, আপনাদের সেই সময় থাকে বলবো। যখন সিপিএম ছিল বিজেপি কোনো বসার জায়গা ছিল না। বিজেপির কোলে দিদিমণি জন্ম নিয়েছে, নিয়ে কংগ্রেস থেকে বিজেপি মানে দিদিমণিকে বার করে নিয়ে আসা হয়েছে। ভোটে লড়েন, গাট আমি করবো। কে বলছে? আরএসএস বিজেপি। সরু রাস্তা তৈরি করে দিল বাংলায় ঢোকার জন্য দিদি 2011-র পরে। সরু রাস্তা তখন ঢুকিয়ে দিয়ে মানে রাস্তা তৈরি করে দিল,
আবার ওদের মধ্যে বলা কওয়া আছে যে রাস্তাতে যখন যাবে আমি একটু কামড়াবো, তুই একটু ঘেউ ঘেউ করবি, ঘেউ ঘেউ করবি, আবার তুই একটু কামড়াবি, আমি একটু ঘেউ ঘেউ করবো, এই করতে করতে এগিয়ে যাবো আস্তে আস্তে। আজকে বাংলার জমিনে ওর হাতে 18টা এমপি তুলে দিল 42টার এমপির মধ্যে, অর্ধেক তো দিয়ে দিল। তারপরে বাহানা করে মানুষ ধরতে দেবে না, বাহানা করে এ বেগে সে বেগে কলে কৌশলে 77টা এমএলএ দিল। এই সরকারের লজ্জাবোধ বলেনি, যারা পরিমাণ লজ্জা নেই এই সরকারের। এই 77টা এমএলএর পিছনে এই টিএমসি সরকার, এই মুসলমানের সরকার, এই দিদিমণি খালামা একটা কথা বলে না, শুধু নওশাদকে নিয়ে হুমায়ুন কবিরকে লিলিয়ে দিচ্ছে, শুভেন্দুকে দিয়ে লিলিয়ে দিচ্ছে, সওগাতকে দিয়ে ওকে দিয়ে লিলিয়ে দিচ্ছে, নওশাদের উঠতে দিও না। আজকে জানেন এই এসআর নিয়ে যদি কিনা নওশাদ যদি রাস্তায় না থাকতো, ময়দানে না থাকতো, এই বাংলার জমিনে হাজার হাজার মানুষ আত্মহত্যা করে মরে যেত। কেন বলুন তো? ভয়ে। ভয়ে কি হবে? টেনশনে ডিপ্রেশনের মধ্যে পড়ে যেত, এমনি সুসাইড করতো। শুধু नौशाद सिद्दीक ऊपर वाला ने भेज दिया है, बचाओ उन लोगों को, नहीं तो सब मर जाएगा। नौशाद सिद्दीक এসে কি করলো? মানুষকে বাংলার অলিতে গলিতে মানুষকে বুঝিয়ে 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 এই ভয়টা ভেঙে দিয়েছে বলে আজকে মানুষের মরণের খবর পাওয়া যাচ্ছে না। এরা যা করেছিল, এরা যা খেল শুরু করে দিয়েছিল, বাংলার মানুষ হাজারে হাজারে ডেটই হয়ে যেত। ভাঙড়ে কি সওগাতের দায়িত্ব দেওয়ার এটাই বোঝাতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যে মোল্লা দিয়ে মোল্লার মারা বা তাদের রক্ত দিয়ে বলি খাওয়া? একদম কর্মীদের একদম 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 দিদিমণির একটা ভুল হয়েছে, চরম ভুল হয়েছে। এই যে সওগাতকে নতুন করে আবার দেখি শুনেছি কত জায়গায় দায়িত্ব দিয়েছে, তাই তো? তো আমার ধারণা, আমি বলছি দিদিমণির এই ফের একটা ভুল হয়েছে। সওগাতকে এই 3-4টে দায়িত্ব না দিয়ে স্বয়ং দিদির দায়িত্বটা দেওয়া দরকার ছিল, তাহলে দিদি যদি পার্টিটা বাঁচাতে পারত। সওগাত জানে না, নিজেই প্রমাণ দিচ্ছে তুই বোম বাঁধিস, তুই ন্যাশনাল ক্রিমিনাল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল তুই। দিদি নিজেই সাক্ষী দিচ্ছে, তারপরেও ধরে নাও পুলিশ ওর ব্যবস্থা নিচ্ছে না। কেন? আরে পুলিশ, আমি শুনেছি ফিল্মোं में देखा है, পুলিশ প্রমাণ চায় যে মার্ডারটা কে করলো, প্রমাণ কেউ দেয় না, বিচার হয় না। দিদি সাক্ষী দিচ্ছে তুই বোম বাঁধিস, ও এখনো বাইরে রে। পুলিশকে ঘাত করে কলারটা ধরবে, এইরকম করে কলারটা ধরে টেঙ্গেলে, চল দাদা আমার কি স্যার আমার কি অপরাধ? তা পুলিশ তখন পুলিশ বলবে যে স্বয়ং দিদিমণি বলেছে তুই বোম বাঁধিস, এর থেকে বড় প্রমাণ আমি কি দেবো তোর? ওই জন্য তোকে অ্যারেস্ট করেছি। করছে না। মুসলমান দিয়ে মুসলমানের এই ভাঙড়ে বিশেষ করে থানা বসাবার চক্রান্ত আছে। থানা তো ভাঙড়ের মানুষ তো জঙ্গি নয় যে থানা আমার দরকার আছে। কি দরকার আছে? ভাঙড়ের মানুষ তো জঙ্গি। ভাঙড়ের মানুষের মতন মানুষ পশ্চিমবাংলা কেন টোটাল ভারতবর্ষে পাওয়া যাবে না। এদের দয়া মায়া দিল, হাজার হাজার এখানে আলেম শুয়ে রয়েছে, পীর সাহেব পীরজাদা শুয়ে রয়েছে, বড় বড় মন্দির আছে। জানেন এখানে সাধুজালি একটা মন্দির আছে, আমরাও মানি, আমরাও মন্দির আছে মানি, শ্রদ্ধা করি, সম্মান করি। আমরা এই ভাঙড়ের মুসলমান, হিন্দু, মুসলমান যত জাতির মানুষ আছে আমরা খুব আপন। এই হিন্দু ভাই আপন। আজকে হিন্দু ভাইরা আমাদের সাথে আসছে না ভয়ে। আরে বাবা কিসের ভাই, আসুন আসুন, আপনাদের পিছনে রেখে আপনাদের জন্য জান আমরা দেবো, কারণ আমরা নেক কাজে লেবেছি। আমাদের নেতা দেখলেও মন ঠান্ডা হয়ে যায়, ওদের কথা শুনলেও জাহান জুড়িয়ে যায়। আইএসএফকে মুছতেই পারবে না। দিদিকে বলি, তোমার এই সমস্ত কুলঙ্গার ছেলেদের ভাঙড়ে, আপনি ভাঙড়ের লাশ নিয়ে হোলি খেলবেন না, রক্ত নিয়ে হোলি খেলবেন না, প্লিজ প্লিজ প্লিজ। আমার নাম আলাউদ্দিন মোল্লা।